ইন্ডিয়ান আর্মি মুক্তিযুদ্ধের সময়কালে বাংলাদেশি হোক কিংবা সুনামির পরবর্তী সময়ে ইন্দোনেশিয়া, ভারতের পাশাপাশি প্রতিবেশীদের বিপদে আপদে যারা এক বাক্যে ঝাঁপিয়ে পড়ে তারাই ইন্ডিয়ান আর্মি। প্রায় ৩ লক্ষ কোটি টাকার এই কেন্দ্রীয় সরকারি সংস্থাই ভারতবর্ষের সুরক্ষার সবচেয়ে বড় স্তম্ভ। কিন্তু ইন্ডিয়ান আর্মির কর্নেল কাদের বলে? ইন্ডিয়ান আর্মির মার্কোসরা কি সত্যি সত্যি পৃথিবীর সবচেয়ে খতরনাক ফোর্স? ইন্ডিয়ান আর্মিতে ঠিক কবে থেকে মহিলারা জয়েন করার অনুমতি পেল? আর ঠিক কোন আর্মি অফিসারদের পরমবীর চক্র সম্মানে ভূষিত করা হয়? নমস্কার, আমি সুজয় নীল। কার্গিল বিজয় দিবসের এই শুভক্ষণে আমার আজকের ভিডিওটা সাজানো থাকবে ইন্ডিয়ান আর্মি সংক্রান্ত সমস্ত ইন্টারেস্টিং ফ্যাক্টস দিয়ে, যে তথ্যগুলো আপনাদের হয়তো জানতে ইচ্ছে করে কিন্তু সময়ের অভাবে অত খুঁজে বের করা হয়ে ওঠে না। তাহলে চলুন আপনাদের আজ ঘুরিয়ে নিয়ে আসি ভারতবর্ষের সবচেয়ে সাহসী যোদ্ধাদের অন্দরমহল থেকে। ইন্ডিয়ান আর্মি ইতিহাস বলছে সেই চন্দ্রগুপ্ত মৌর্যের সময় থেকেই ভারতবর্ষের বুকে মিলিটারি বাহিনী দাপিয়ে বেড়াতো। তারপর বিভিন্ন রাজা রাজরাদের পার করে ভারতবর্ষের মিলিটারি বাহিনীর রাশ চলে যায় ব্রিটিশদের হাতে। তবে 1947 সালে স্বাধীনতা লাভের পরেই গড়ে ওঠে আসল ইন্ডিয়ান আর্মি। আর 1992 সালে শুরু হয় ইন্ডিয়ান আর্মিতে মহিলাদের নিয়োগ। ইন্ডিয়ান আর্মির মেজর কারা? কাদেরকে লেফটেন্যান্ট কর্নেল বলে? ইন্ডিয়ান আর্মিতেও ক্যাপ্টেন নামক একটা পদ রয়েছে। তাহলে চলুন এই বিষয়টা সবার আগে খোলসা করে বলি। জেনারেল ইন্ডিয়ান আর্মির সর্বোচ্চ অ্যাক্টিভ পদ এই জেনারেল পদটি। এই অফিসারকে মূলত চিফ অফ আর্মি স্টাফসও বলা হয়, অর্থাৎ এর কথাতেই সারা দেশের আর্মি ব্যবস্থা চালিত হয়। দেশের শান্তি রক্ষা এবং যুদ্ধকালীন পরিস্থিতিতে সারা দেশের সুরক্ষার ভার থাকে এই অফিসারের কাঁধে। লেফটেন্যান্ট জেনারেল ইন্ডিয়ান আর্মির দ্বিতীয় সর্বোচ্চ পদ হলো এই লেফটেন্যান্ট জেনারেল। আর্মির বিভিন্ন কর্পসের মূল মাথা হয়ে কাজ করার পাশাপাশি যুদ্ধের সময় অপারেশনাল প্ল্যানিং থেকে শুরু করে দেশের মিলিটারি পলিসি গঠন সমস্ত কিছুরই দায়িত্ব থাকে এই লেফটেন্যান্ট জেনারেলের ওপর। মেজর জেনারেল ইন্ডিয়ান আর্মির তৃতীয় সর্বোচ্চ পদ হলো মেজর জেনারেল। আর্মির বিভিন্ন ডিভিশনের মূল মাথা এই মেজর জেনারেল। আর্মির ট্রেনিং থেকে তাদের ডিপ্লয়মেন্ট এবং তার পাশাপাশি বিভিন্ন আর্মি অপারেশনের লজিস্টিক্যাল সাপোর্টেরও মূল কাণ্ডারি আমাদের মেজর জেনারেল। ব্রিগেডিয়ার ইন্ডিয়ান আর্মির চতুর্থ সর্বোচ্চ পদ হলো এই ব্রিগেডিয়ার পদ। আর্মির বিভিন্ন ব্রিগেডের মাথা এই ব্রিগেডিয়ার। মূলত বিভিন্ন ব্রিগেডের ট্রেনিং, ডিসিপ্লিন, লজিস্টিক্স এবং অ্যাডমিনিস্ট্রেশন সামলানোই প্রধান কাজ হয় একজন ব্রিগেডিয়ারের। পাশাপাশি ট্যাকটিক্যাল অপারেশনেও অনেক সময় সামিল হতে দেখা যায় ব্রিগেডিয়ারদের। কর্নেল ইন্ডিয়ান আর্মির কর্নেলরা খুব প্রয়োজন না পড়লে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেন না। কর্নেলরা মূলত হাই লেভেল মিটিং এবং জাতীয় সুরক্ষার স্ট্র্যাটেজি তৈরি করেন। বিভিন্ন ব্রিগেডকে নির্দেশ দেওয়ার পাশাপাশি বড় বড় অপারেশনের ব্লুপ্রিন্ট তৈরি করাই কর্নেলদের মূল কাজ। আর তার সঙ্গে সঙ্গেই সেনাবাহিনীর প্রোটোকল রক্ষা করা এবং রিসোর্স ম্যানেজমেন্ট করাটাও কর্নেলদেরই দায়িত্ব। লেফটেন্যান্ট কর্নেল লেফটেন্যান্ট কর্নেলদের উপর দায়িত্ব থাকে বিভিন্ন ব্যাটালিয়নদের। তবে এরা কখনো কখনো ব্রিগেড অথবা রেজিমেন্টের ডেপুটি কমান্ডার হিসেবেও কাজ করে থাকেন। মূলত কমব্যাট অপারেশনের নেতৃত্ব দেওয়া, অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ সামলানো এবং জুনিয়র অফিসারদের মেন্টরশিপ দেওয়াই লেফটেন্যান্ট কর্নেলদের আসল কাজ। মেজর মেজররা মূলত ব্যাটালিয়নদের কমান্ড দেওয়ার দায়িত্বে থাকেন। যুদ্ধে অংশগ্রহণ করা বিরাট সৈন্যবাহিনীকে মেজররাই নেতৃত্ব দেন। যুদ্ধের সরঞ্জামের হিসেব রাখা থেকে শুরু করে অন্যান্য ইউনিটের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখা মেজরদের কাঁধে মূলত এই দায়িত্বগুলোই থাকে। তবে মেজররা কিন্তু বিভিন্ন মিলিটারি অপারেশন এবং ডিফেন্সিভ স্ট্র্যাটেজি মেকিং এও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ক্যাপ্টেন ইন্ডিয়ান আর্মির ক্যাপ্টেনরা মূলত বিভিন্ন কোম্পানি এবং প্ল্যাটুনের দায়িত্বে থাকেন। জুনিয়রদের ট্রেনিং দেওয়া থেকে শুরু করে তাদের যুদ্ধের জন্য প্রস্তুত রাখা, বিভিন্ন সরঞ্জাম এবং অস্ত্রশস্ত্রের হিসেব রাখা এবং প্রয়োজন পড়লে মিশন প্ল্যানিং এবং সেটার এক্সিকিউশন করাই এই ক্যাপ্টেনদের প্রধান কাজ। লেফটেন্যান্ট আর্মি লেফটেন্যান্টরা মূলত সেনাবাহিনীর যুদ্ধ প্রস্তুতি এবং তাদের মরাল এবং ডিসিপ্লিনের দিকটা সামলান। সেনাবাহিনীকে যুদ্ধের এক্সারসাইজ করানো, উপরমহল থেকে আসা বিভিন্ন ট্যাকটিক্যাল প্ল্যান জুনিয়র অফিসারদের বোঝানো এবং সর্বোপরি সেনাবাহিনীর সুরক্ষার দিকটা সামলাতে হয় এই লেফটেন্যান্টদের। সেকেন্ড লেফটেন্যান্ট চাকরির প্রথম পর্যায়ে সেকেন্ড লেফটেন্যান্টদের সাংঘাতিক ট্রেনিং এর মধ্যে দিয়ে জীবন কাটাতে হয়। এই ট্রেনিং এর মাধ্যমেই তাদের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা তৈরি হয়। মূলত লেফটেন্যান্টদের বলা নির্দেশেই সেনাবাহিনীকে চালনা করতে হয় সেকেন্ড লেফটেন্যান্টদের। তবে হ্যাঁ, ইন্ডিয়ান আর্মিতে এমন একটা পদ রয়েছে যে পদে স্বাধীনতার পর শুধু দুজনই বসতে পেরেছেন। সেই পদটার নাম হলো ফিল্ড মার্শাল। এই পদটাই হলো ইন্ডিয়ান আর্মির 5 স্টার র্যাঙ্কিং এর সর্বোচ্চ পদ। স্বাধীন ভারতের দুজন ফিল্ড মার্শালের নাম হলো শ্যাম মানেকশা এবং কোডান্ডেরা এম কারিয়াপ্পা। এ তো গেল সিনিয়র কমিশনড অফিসারের কথা। ইন্ডিয়ান আর্মির জুনিয়র কমিশনড অফিসার ক্যাটাগরিতে থাকেন নায়েব সুবেদার, সুবেদার এবং সুবেদার মেজর।
তেমনি নন কমিশনড অফিসার ক্যাটাগরিতে থাকেন ল্যান্স নায়েক, নায়েক এবং হাবিলদাররা। তবে যারা যুদ্ধক্ষেত্রের একদম প্রথম সারিতে থাকেন তাদেরকে বলা হয় সিপাই। তবে দাঁড়ান, এখনই হাঁপিয়ে গেলেন নাকি? এটা তো সবে একটা পার্ট শেষ হলো। এইবার আসি ইন্ডিয়ান আর্মির ব্যাকবোন হিসেবে থাকা অন্যান্য সাপোর্ট সিস্টেমদের কথায়। যুদ্ধক্ষেত্রে থাকা সেনাবাহিনীকে সাপোর্ট দেওয়ার জন্য ইন্ডিয়ান আর্মির বিভিন্ন বিভাগ রয়েছে, যার মধ্যে অন্যতম হলো টেরিটোরিয়াল আর্মি। দেশে যে কোনো রকম ন্যাশনাল এমার্জেন্সি অথবা প্রাকৃতিক দুর্যোগ হলেই টেরিটোরিয়াল আর্মির সেনারা সঙ্গে সঙ্গে সজাগ হয়ে ওঠেন। মূলত ইন্ডিয়ান আর্মির সাপ্লিমেন্ট হিসেবেই কাজ করেন টেরিটোরিয়াল আর্মির সেনারা। আর্মি এভিয়েশন পাইলট, যুদ্ধক্ষেত্রে থাকা সেনাবাহিনীকে হঠাৎ কোনো জিনিস পৌঁছতে হলে কিংবা আহত সৈনিককে সেফ জায়গায় আনতে হলে এই আর্মি এভিয়েশন পাইলটরা স্পেশাল হেলিকপ্টার নিয়ে সর্বদা ছুটে যান রক্ষাকর্তা হিসেবে। আর্মি মেডিকেল অফিসার, যুদ্ধক্ষেত্রে আহত হওয়া সৈন্যদের সঠিক চিকিৎসা করার জন্য সর্বদা প্রস্তুত থাকেন সেনাবাহিনীর মেডিকেল অফিসাররা। এই মানুষগুলোর জন্যই আমাদের দেশের বহু বীর জওয়ান গুরুতর আহত হওয়ার পরেও প্রাণে বেঁচে যান। কমব্যাট ইঞ্জিনিয়ার, যুদ্ধে লড়াই করার জন্য রাতারাতি ব্রিজ তৈরি করা থেকে শুরু করে যুদ্ধক্ষেত্রে ছড়িয়ে থাকা ভয়ঙ্কর ল্যান্ডমাইন সরানো, এই সমস্ত কাজই করে থাকেন কমব্যাট ইঞ্জিনিয়াররা। ট্যাঙ্ক ক্রিউরা যেমন ট্যাঙ্ক চালিয়ে সেনাবাহিনীকে সাহায্য করেন, ঠিক তেমন আর্টিলারি গানাররা যুদ্ধক্ষেত্রে সেনাবাহিনীকে ফায়ার সাপোর্ট দিয়ে থাকেন। এছাড়াও লিগ্যাল অফিসার থেকে শুরু করে মিলিটারি নার্স, অর্ডিন্যান্স অফিসার থেকে শুরু করে ইনফ্যান্ট্রি সোলজার, যুদ্ধক্ষেত্রে লড়া সৈনিকদের সাহায্য করার জন্য ইন্ডিয়ান আর্মির এমন বহু বিভাগই সর্বদা প্রস্তুত থাকে। তবে এদের মধ্যে সবচেয়ে খতরনাক বিভাগ হলো স্পেশাল ফোর্স। আর এই স্পেশাল ফোর্সের মধ্যেই রয়েছেন এনএসজি, মার্কোস এবং প্যারা কমান্ডোরা। ভিডিওর পরবর্তী অধ্যায়ে কথা বলবো এই স্পেশাল ফোর্সদের নিয়েই। ন্যাশনাল সিকিউরিটি গার্ড অথবা এনএসজি, 1984 সালে তৈরি হওয়া ভারতের স্পেশালাইজড কাউন্টার টেরোরিজম ফোর্স হলো এই এনএসজি। এই এনএসজি কমান্ডোরা সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রকের আন্ডারে কাজ করেন। টেররিস্টরা যখন এক বা একাধিক মানুষকে বন্দী করে রাখে অথবা যদি কখনো টেররিস্টদের শায়েস্তা করতে হয়, তখনই ডাক পড়ে এই স্পেশালাইজড ফোর্সের। কখনো কখনো অবশ্য ভিআইপিদের প্রোটেকশন দেওয়ার দায়িত্বও পড়ে এনএসজিদের ওপরে। এই এনএসজি কমান্ডোদেরই আর একটা শাখা হলো ব্ল্যাক ক্যাটস। যখনই যেখানে কোনো টেররিস্ট হামলার থ্রেট থাকে অথবা যদি কখনো টেররিস্টরা কোনো কিছু হাইজ্যাক করে, তখন সরাসরি আসনে নামে ব্ল্যাক ক্যাটস। এই ব্ল্যাক ক্যাটদের কাছে বিশ্বের সবচেয়ে অ্যাডভান্সড ওয়েপন থেকে শুরু করে অন্যতম শক্তিশালী গ্যাজেটস থাকে, যাতে তারা সহজেই টেররিস্টদের পাতা ফাঁদকে ছিন্ন ভিন্ন করে দিতে পারে। এনএসজিতে জয়েন করতে হলে 14 মাসের একটা ট্রেনিং হয়, কিন্তু 100 জন সেই ট্রেনিং শুরু করলেও শেষ অবধি টিকে যায় মাত্র 15 থেকে 20 জন। তাহলে বুঝতেই পারছেন এরা ঠিক কতটা খতরনাক। মার্কোস অথবা মেরিন কমান্ডোজ, ভারতবর্ষ তথা বিশ্বের অন্যতম ভয়ঙ্কর সেনাবাহিনী এই মার্কোস। এই মার্কোসে যারা কাজ করে তাদের বাড়ির লোকজনও অনেক সময় তাদের আসল পরিচয় সম্পর্কে জানতে পারে না। আকাশে, জলে, জঙ্গলে যেখানেই কোনো বিরাট বিপদ ঘনিয়ে আসে তখনই ডাক পড়ে এই মার্কোসদের। মূলত 1987 সালে ভারতীয় ডিফেন্স সিস্টেমে আত্মপ্রকাশ ঘটে মার্কোসদের। আমেরিকা এবং ব্রিটিশ স্পেশাল ফোর্সের ওয়ার্ল্ড ক্লাস অফিসারদের থেকে ট্রেনিং পান আমাদের মার্কোসরা। স্নাইপার রাইফেল থেকে তরোয়াল চালানো, পৃথিবীতে হেন কোনো অস্ত্র নেই যা মার্কোসরা চালাতে পারেন না। মূলত টেররিস্টদের সঙ্গে লড়াই করার জন্যই ডাক পড়ে মার্কোসদের। আবার কখনো কখনো এই মার্কোস বাহিনীকে এমন সব অপারেশনে পাঠানো হয় যা আমরা অর্থাৎ দেশের মানুষেরা জীবনেও জানতে পারবো না। এই মার্কোসরা মূলত ইন্ডিয়ান নেভির একটা শাখা। তবে দেশের প্রয়োজনে কার্গিল যুদ্ধ থেকে তাজ হোটেলের হামলা, দেশের সমস্ত বিপদসংকুল পরিস্থিতিতেই ঝাঁপিয়ে পড়েছে এই মার্কোস বাহিনী। প্যারা কমান্ডোজ অথবা প্যারাশুট কমান্ডো ব্যাটালিয়ন। সার্জিক্যাল স্ট্রাইক শব্দটার সঙ্গে তো আমরা সকলেই কম বেশি পরিচিত, কিন্তু এই সার্জিক্যাল স্ট্রাইকের নেতৃত্বে কারা থাকে জানেন? হ্যাঁ, প্যারা কমান্ডোরাই সার্জিক্যাল স্ট্রাইকের মূল কাণ্ডারি। 1966 সালে ইন্ডিয়ান এয়ারফোর্সের এলিট বাহিনী হিসেবে আত্মপ্রকাশ ঘটে প্যারা কমান্ডোদের। মূলত প্যারাশুটের মাধ্যমে পাহাড়, জঙ্গল, উপত্যকা এবং মরুভূমির মতো দুর্গম পরিবেশে নেমে সেখানে লড়াই করার জন্যই প্যারা কমান্ডোদের ট্রেনিং দেওয়া হয়। গরুড় কমান্ডো ফোর্স, ইন্ডিয়ান এয়ারফোর্সের আরো একটা ভয়ঙ্কর শাখা হলো এই গরুড় কমান্ডো ফোর্স। 2004 সালে তৈরি হয় এই স্পেশাল ফোর্সে আজ প্রায় 1500 সৈন্য রয়েছে। মূলত ডিরেক্ট অ্যাকশনে নামা, যুদ্ধক্ষেত্র থেকে আহত সৈনিকদের বাঁচানো, প্রাকৃতিক দুর্যোগ এবং বড়সড় দুর্ঘটনার হাত থেকে সাধারণ মানুষদের বাঁচানোই হলো গরুড় কমান্ডোদের মূল কাজ। স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স, এই যে আমরা সিনেমার পর্দায় বারবার র অফিসারদের উল্লেখ পাই, এই র অফিসার আসলে কারা জানেন? 1962 সালে ইন্ডিয়ান আর্মিতে একটা গোপন প্যারামিলিটারি ফোর্সের আত্মপ্রকাশ ঘটে, যার নাম
স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স। এই স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্সের অফিসার যে কেউ হতে পারে। মানে আপনার পাড়ার মোড়ে দাঁড়ানো নতুন ফুচকা বিক্রেতা থেকে শুরু করে আপনার পাশের বাড়িতে টিভি সারাতে আসা মেকানিক, নিজের পরিচয় গোপন করে ভিড়ের মধ্যে মিশে থাকাটাই স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্সের কাজ। এই অফিসাররা মূলত সকলেই রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং এর কর্মী। বেশিরভাগ ক্ষেত্রেই র অফিসারদের আসল পরিচয় তাদের বাড়ির লোকজনদের কাছেও গোপন থাকে। দেশের অভ্যন্তরে অথবা দেশের বাইরে টেররিস্টরা যা যা ছক কষছে সেই সমস্ত খবর রাখাই মূলত স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্সের আসল কাজ। পাশাপাশি দরকার পড়লে এরা ডিরেক্ট অ্যাকশনেও নেমে পড়েন। কিন্তু এই যে নিজেদের জীবন বাজি রেখে আর্মি সোলজাররা এত লড়াই করেন, কখনো কখনো দেশের জন্য লড়তে লড়তে শহীদও হন, তার জন্য তাদেরকে ঠিক কি কি সম্মানে ভূষিত করা হয়? ইন্ডিয়ান আর্মি মানেই বীরত্ব, সাহসিকতা আর আত্মবলিদানের এক অনন্য নিদর্শন। আর সেই কারণেই ভারত মাতার বীর সন্তানদের সম্মান জানাতে 1950 সালের 26শে জানুয়ারি থেকে এই ব্রেভারি মেডেল দেওয়ার চল শুরু হয় ভারতবর্ষে। পরমবীর চক্র, ভারতবর্ষে সাহসিকতার সর্বোচ্চ পুরস্কার হিসেবে এই পরমবীর চক্র প্রদান করা হয়। চরম বিপদের সময় নিজের জীবনের ঝুঁকি আছে জেনেও যে বীর যোদ্ধা দেশকে বাঁচাতে এগিয়ে যায়, কিংবা যে বীর যোদ্ধা নিজের জীবনকে বিপদে ফেলেও সতীর্থদের জীবন বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে, ভারত মাতা সেই বীর সন্তানকেই এই পরমবীর চক্র সম্মানে ভূষিত করা হয়। মহাবীর চক্র, ভারতবর্ষের মিলিটারি ডেকোরেশনের দ্বিতীয় সর্বোচ্চ সাহসিকতার পুরস্কার হলো এই মহাবীর চক্র। ভারত মাতার যে বীর সন্তানরা যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষের সঙ্গে বুক চিতিয়ে লড়াই করে, যারা নিজেদের জীবনের ঝুঁকি আছে জেনেও শেষ রক্তবিন্দু অবধি লড়াই চালিয়ে যায়, সেই সমস্ত যোদ্ধাদেরই সম্মান জানানো হয় মহাবীর চক্রের মাধ্যমে। বীর চক্র, শত্রুপক্ষের সঙ্গে শেষ রক্তবিন্দু অবধি লড়াই করা বীর যোদ্ধাদের সম্মান জানাতে ভারতবর্ষের তৃতীয় সর্বোচ্চ সাহসিকতার পুরস্কার এই বীর চক্র সম্মান। তবে কখনো কখনো সাংঘাতিক মিলিটারি স্কিল প্রদর্শন করা যোদ্ধাকেও এই বীর চক্র সম্মানে ভূষিত করা হয়। তবে এই তিনটি চক্রই কিন্তু সম্পূর্ণরূপে ওয়ার টাইম অ্যাওয়ার্ড, অর্থাৎ যুদ্ধে অংশগ্রহণ করা সেনাদেরই শুধুমাত্র এই তিন চক্রে সম্মানিত করা হয়। কিন্তু ভারতবর্ষে আরও তিনটে গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ড রয়েছে, যেগুলো পিস টাইম ব্রেভারি অ্যাওয়ার্ড, অর্থাৎ ভারতবর্ষের যে সেনারা যুদ্ধে অংশগ্রহণ না করেও বিভিন্ন ক্ষেত্রে সাহসিকতার পরিচয় দেন, তাদেরকে সম্মানিত করা হয় এই তিন চক্রে। আর সেগুলো হলো অশোক চক্র। পিস টাইম অ্যাওয়ার্ড হিসেবে ভারতবর্ষের সর্বোচ্চ সাহসিকতার পুরস্কার এই অশোক চক্র, তাই এই সম্মানকে পরমবীর চক্রের সমতুল্য হিসেবেও ধরা হয়। মূলত দেশের অভ্যন্তরে ঘটা বিপদের পরিস্থিতিতে অথবা কোনো কাউন্টার টেরোরিজম অপারেশনে যে বীর সৈনিকরা প্রাণ বাজি রেখে লড়াই চালায়, মূলত তাদেরই সম্মানিত করা হয় অশোক চক্রের মাধ্যমে। কীর্তি চক্র, পিস টাইম অ্যাওয়ার্ড হিসেবে ভারতবর্ষের দ্বিতীয় সর্বোচ্চ সাহসিকতার পুরস্কার এই কীর্তি চক্র। মূলত নন অপারেশনাল মিলিটারি ডিউটি অথবা নন কমব্যাট সিচুয়েশনে যে সৈনিক নিজের জীবন বাজি রেখে এগিয়ে যান, তাদেরকেই এই কীর্তি চক্র সম্মানে ভূষিত করা হয়। শৌর্য চক্র, শৌর্য চক্র হলো পিস টাইম অ্যাওয়ার্ড হিসেবে ভারতবর্ষের তৃতীয় সর্বোচ্চ সাহসিকতার পুরস্কার। এই শৌর্য চক্র পুরস্কার মূলত সেই সমস্ত সৈনিকদেরকে প্রদান করা হয় যারা জীবন বাজি রেখে অন্যদের জীবন বাঁচান এবং প্রাকৃতিক দুর্যোগ অথবা ভয়ানক দুর্ঘটনার হাত থেকে সাধারণ মানুষকে রক্ষা করেন। এ তো না হয় গেল বীরত্বের কথা, কিন্তু ইন্ডিয়ান আর্মির কাছে এমন কিছু ডেডলি অস্ত্র রয়েছে যার জন্য আমাদের প্রতিবেশী দেশের আর্মিরা অবধি ইন্ডিয়ান আর্মিকে যথেষ্ট সমীহ করে চলে। ভারতীয় আর্মির অস্ত্র ভান্ডারে থাকা ডেডলি ওয়েপনগুলোর মধ্যে অন্যতম হলো ইনসাস রাইফেল, টেভার TAR-21, ড্রাগনভ স্নাইপার, ধনুষ আর্টিলারি গান। এছাড়াও ইন্ডিয়ান আর্মির কাছে রয়েছে কিছু ডেডলি ওয়ার ভেহিকেল এবং কামান, যেগুলো হলো BMP-2, অর্জুন MBT, T-90 ভীষ্মা, পিনাকা রকেট লঞ্চার এবং ভোফার্স। রকেট লঞ্চারের কথা বলতে গিয়ে মনে পড়লো ব্রাহ্মস মিসাইল, অগ্নি মিসাইল এবং পৃথিবী মিসাইলের কথাও। এ তো গেল মাটিতে লড়াইয়ের অস্ত্র। এইবার আকাশপথে লড়ার জন্যও সুখোই, তেজস, MI-17, অ্যাপাচে হেলিকপ্টার, ধ্রুব হেলিকপ্টার এগুলোর মতো দুরন্ত লড়াকু বিমান এবং হেলিকপ্টারও রয়েছে ইন্ডিয়ান আর্মির কাছে। আসলে ইন্ডিয়ান আর্মি এবং তাদের প্রত্যেকটা সেক্টর নিয়ে কথা বলার জন্য এই একটা ভিডিও যথেষ্ট নয়। কিছুদিন আগেই আমি আপনাদের বিষ্ণু শ্রেষ্ঠ নামক এক সাহসী ইন্ডিয়ান আর্মি অফিসারের গল্প শুনিয়েছিলাম, যিনি একা 40 জন ডাকাতের সঙ্গে লড়াই করে ট্রেনের ডাকাতি রুখে দিয়েছিলেন। যদি আপনারা উৎসাহ দেখান তবে ইন্ডিয়ান আর্মির এমন অনেক বীরত্বের কাহিনী আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি। তাই এমন আরো ভিডিও দেখতে চাইলে কমেন্ট বক্সে ইন্ডিয়ান আর্মি পাওয়ার লিখে কমেন্ট করুন। তবে আজ আপাতত এইটুকুই থাক, দেখা হবে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ,
वंदे मातरम।